আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 22 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকালে স্নিগ্ধকর পরিবেশে ভোরের পাখিগুলো কিচিরমিচির শব্দ তুলে নিশ্চিন্তে ডেকে চলেছে। রাতের অন্ধকার সরে গিয়ে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ উকি দিচ্ছে। প্রতিদিন ভোর হওয়ার সাথে সাথে প্রতিটা মানুষের জীবনে নতুনভাবে পথ চলার সময়টা শুরু হয়। প্রকৃতির নিয়ম সেই সময়টা শুরু হয়েছে আগুন মোমের জীবনেও। পাতলা কম্বলের আড়ালে লুকিয়ে আছে দুজন নরনারীর অনাবৃত শরীর। আগুন ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়। নেত্রপল্লবে এখনো ঘুমের রেশ স্পষ্ট। শৈলপ্রান্তে গুটানো তার এলোমেলো চুল। নিজের উপর কারো অস্তিত্ব অনুভব করে নজর রাখে সেথায়। মোম আগুনের উন্মুক্ত বুকের সঙ্গে মিশে কবুতরের ছানার মতো লেপ্টে শুয়ে আছে। মাথা আগুনের কাঁধে রেখে মুখটা গলার কাছে ডুবিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। মোমের ভারিক্কি তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ছে সেখানে। আগুন কপাল ভাঁজ করে চেয়ে আছে। কিয়ৎকাল পর আবার শিথিল হয়ে যায়। ঠোঁট বাঁকিয়ে এক পেশে হাসলো। বুক থেকে সরিয়ে মোমকে বালিশে শুয়ে দিল। মোমের ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। আগুন বুকে তর্জনী দ্বারা মোমের ঠোঁট গাল ছুঁয়ে দিচ্ছে। মুখে সুরসুরি অনুভবতেই মোম চোখ মুখ কুচকে আবারও ঘুমানোর প্রস্তুতি নেই। কিন্তু আগুন সেটা হতে দিল না। মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে আলতো কামড় বসিয়ে দেয়। একটা দিয়েই ক্ষান্ত হলো না। পরপর কয়েকবার একই কাজ করলো। মোম মৃদু আওয়াজে গুঙ্গিয়ে ফট করে চোখ খুললো। আগুন মাথা তুলে চোখ রাখে মোমেতে। মুখটা একদম মোমের মুখের কাছাকাছি। মোম ভ্রু কুচকে তাকায়। ষষ্ঠ ইন্দ্রিয় রাতের কথা স্মরণ করতেই তরাক করে কম্বল দিয়ে মুখ লুকানোর চেষ্টা করে। আগুনের হাত দ্বারা বাধা প্রদান করলো। মোম অসহায় মুখ ভঙ্গিতে তাকায়। ঠোঁট উল্টে অন্যদিকে তাকিয়ে চোখ খিচে বন্ধ করে নিল। আগুন মিটিমিটি হেসে মোমের মসৃণ গালে টুপ করে একটা চুমু খেলো। মোম দাঁতে দাঁত পিষে মিনমিন করে বলল, সরুন, ফ্রেশ হবো। আগুন মোমের গলায় নাক ঘষে নিরেট ছড়ে বলল, যাও, আটকে রেখেছে কে? মোম বলল, আপনি না সরলে উঠবো কিভাবে? আগুন বলল, তুমি আমাকে সরিয়ে উঠে পড়ো। মোম বলল, সেটা সম্ভব হলে কি আপনাকে বলতাম? আগুন বলল, আমি জানি না, আমি সরতে পারবো না। মোম কাঁদো কাঁদো গলায় বলল, দয়া করে উঠুন, কত বেলা হয়ে গিয়েছে, সবাই কি ভাববে বলুন তো? আগুন মোমের কানের লতিতে চুমু দিয়ে হাসকির স্বরে জবাব দিল, কেউ কিছু ভাববে না, আর ভাবলেই বা কি, এতে আমার কিছু যায় আসে না। মোম বলল, আপনার কিছু এসে না গেলেও আমার তো এসে যায়, আমি তো আপনার মতো নির্লজ্জ না। আগুন প্রত্যুত্তর না করে কম্বল টেনে দুজনের আপামদস্তক ঢেকে নিল। উষ্ণ ঠোঁট জোড়া চেপে ধরলো মোমের পাতলা ঠোঁটে। মোমের নিঃশ্বাস আটকে আসার উপক্রম। ছটফট করতে আগুন ছেড়ে দিল। কম্বল সরিয়ে মোম জোরে জোরে শ্বাস টেনে নিল। আগুন বাঁকা হেসে বলল, নির্লজ্জ বলেছিলে না? এবার ঠিক আছে। নির্লজ্জ মার্কা কাজ না করে এই ট্যাগটা আমার সাথে যাচ্ছিল না, তাই কাজটা করে এই ট্যাগটা নিয়ে নিলাম। মোম বলল, ছি, অশ্লীল। আগুন ভ্রু চেয়ে জিজ্ঞেস করলো, এখন দেরি হচ্ছে না? মোম বলল, মানে? আগুন বলল, একটু আগে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছিলে, আমি তো এখন ধরে রাখিনি, তাহলে যাচ্ছ না কেন? মম ঠোঁট উল্টে বলল, আপনি আগে যান। আগুন বলল, কোথায় যাব? মম বলল, ফ্রেশ হতে। আগুন বলল, কেন? মম বলল, আমি বলেছি তাই। আগুন বলল, তুমি বললেই আমি শুনবো কেন? মম বলল, কেন শুনবেন না, আমি তো আপনার সকল কথাই শুনি। আগুন বলল, শুনবো না? আমার এখন উঠতে ইচ্ছে করছে না, তোমার ইচ্ছা হলে তুমি উঠে পড়ো, আমি তো তোমাকে আটকে রাখিনি। মম বলল, আপনি না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, আজকে তাহলে ব্যতিক্রম কেন? আগুন বলল, অন্য সময়ের সঙ্গে আজকের সময়ের তুলনা করলে কি হবে? রাতে ঘুমিয়েছিলাম দেরি করে। না, রাতে কিভাবে? ভোরের দিকে ঘুমিয়েছিলাম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ার প্রশ্নই আসে না। মম অসহায় মুখ করে বলল, প্লিজ। আগুন বলল, তুমি আগে উঠলে কি সমস্যা? মমের সত্তা লজ্জায় হাপ্পাস করে উঠলো। এক্ষুনি হয়তো কেঁদে দিবে। আগুন টিপে টিপে হাসে। মমকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলো। কানের কাছে মুখ নিয়ে মিহি কণ্ঠে বলল, উঠে যাব, তবে আমার একটা শর্ত আছে। মম বলল, কি শর্ত? আগুন বলল, তোমার ওই কোমল টসটসে ঠোঁট দিয়ে আমার কপালে একটা চুমু দাও, তাহলে উঠে যাব। মম ঠোঁট বাঁকিয়ে বলল, পারবো না। আগুন বলল, আমিও পারবো না। মম বলল, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আগুন বলল, এটাই ঠিক। মম ভারীকে নিঃশ্বাস ছেড়ে কাচুমাচু হয়ে শুয়ে রইল। উৎকণ্ঠায় হানা দিল তীব্র লজ্জা। ঠোঁট কামড়ে চনমনে চিত্তে নজর রাখলো টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। শুকনো ঢোক গিলল। আগুন তার খসখসে অঞ্জলি পুটে মোমের গাল চেপে ধরলো। চোখে চোখ রেখে গমগমে গলায় বলল, আমার কথা শুনলে তোমার আরেকটা লাভ আছে। মোম ব্যগ্র গলায় জানতে চাইলো, সেটা কি? আগুন ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, একদিন জানতে চেয়েছিলে না আমি বাসায় না থাকলে তুমি কি করো, সেটা আমি কিভাবে জানতে পারি? মম বলল, হ্যাঁ। আগুন বলল, আমার শর্ত মেনে নিলে সেই সিক্রেটটা তোমাকে বলবো। মম বলল, আগে বলুন। আগুন বলল, পরে যদি তুমি পোল্ট্রি খাও। মম বলল, খাবো না, বলুন। আগুন বলল, সত্যি তো? মম আমতা আমতা করে উত্তর দিল, সত্যি। আগুন উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমি বাসা থেকে চলে যাওয়ার আগে সিসি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাই, যা আমার ফোনের সাথে কানেক্টেড। ওটার মাধ্যমে তোমার উপর নজর রাখি, তুমি সারাদিন বাসায় কি করো না করো সবকিছুই দেখতে পাই। বাসায় ফেরার পর ক্যামেরা অফ করে দেই। মমের মনটা খারাপ হয়ে গেল। চাপা সরে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে নজরবন্দি করে রাখতে চাইছেন? আপনার মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহের সৃষ্টি হয়েছে? আগুন বলল, এসব তুমি কি বলছো মম? ভুল বুঝছো তুমি। তুমি একা বাসায় থাকো, টেনশন হয় আমার। তোমার সেফটির জন্য সিসি ক্যামেরা সেট আপ করে রেখে যাই, যাতে আমি বাসায় না থাকা অবস্থায় তোমার খেয়াল রাখতে পারি। সেদে সেদে অহেতুক অবান্তর কথা টেনে আমাদের মধ্যকার সম্পর্ক খারাপ হলে সেটার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। শেষের কথাটা রাগী গলায় বলে ওঠে আগুন।
মোম ভরকে যাই, ও তো এমনিতেই জানতে চেয়েছে। ঝটপট বলল, আমি এত কিছু ভেবে বলিনি, দুঃখিত। আগুন বলল, টাইম আউট, নাও কিস মি কুইকলি। মম অসহায় মুখ ভঙ্গি করে তাকিয়ে বলল, অন্য সময় দিলে হবে না? আগুন বলল, নো মোর ওয়ার্ডস, ডো হোয়াট আই সেড। আগুন গাল বাড়িয়ে দিল। মম কাঁপতে থাকা কম্পনযুক্ত ওষ্ঠ এগিয়ে নিল সেথায়, নরম ওষ্ঠপৃষ্ঠ দ্বারা আলতো করে ছুঁয়ে দিল আগুনের গাল। ঝট করে আবার ফিরিয়ে নিল তা। লজ্জায় কান দিয়ে কেমন ধোঁয়া ছুটছে মনে হচ্ছে। চোখ দুটো বন্ধ করে নিল। আগুন মুচকে আসলো। মোমের ঠুটে শব্দ করে চুমু খেয়ে উঠে গেল। বাটনযুক্ত ছোট নোকিয়া মোবাইলটা ক্রমশ বেজে চলেছে। উচ্চধ্বনি তুলে জানান দিচ্ছে কারো কল এসেছে। আনিকার বাবা হাঁক ছেড়ে ডেকে উঠলেন, তারপর বললেন, আনিকা দেখ তো মা, কে ফোন করেছে। কেউ বারবার ফোন করছে, হয়তো দরকারি ফোন। আনিকা বলল, যাচ্ছি বাবা। আনিকা বিরক্ত হয়ে চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার গালতে দিয়ে দ্রুত ছুটল টেবিলের কাছে। টেবিলের উপরে রাখা মোবাইল হাতে নিয়ে ভ্রু কুচকে ফেললো। অচেনা নাম্বার, রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল কেটে গেল। আবারও মোবাইল তার নিশ্চিন্তে কর্কশ আওয়াজ তুলতেই আনিকা ঝটপট কল রিসিভ করলো। ওপাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, তারপর বলল, কি করছো ডার্লিং। আনিকা বিরক্তিকর গলায় বলল, আপনি কে, কার কাছে ফোন করেছেন, কোথায় ফোন করেছেন। ওপাশ থেকে বলল, আমি তোমার কাছেই ফোন করেছি। আনিকা বলল, পাগলের সুখ মনে মনে, অযথা ফোন করে ডিস্টার্ব কেন করছেন, রং নাম্বার। ওপাশ থেকে বলল, এই একদম কল কাটবে না। আনিকা বলল, পরিচয় দেন, নয়তো নাম্বার ব্লক লিস্টে রাখবো। ওপাশ থেকে বলল, আমি আইমান। আনিকা বলল, আইমান কে। আইমান মৃদু ধমকে চেঁচিয়ে বলল, কপাল ফাটিয়ে নিজে হসপিটালে নিলে, নিজে সুন্দর করে ব্যান্ডেজ করে বাসায় পৌঁছে দিলে, আর এরই মধ্যে ভুলে গেলে, নট ফেয়ার। আনিকা চমকে উঠে গমগমে গলায় বলল, আপনি আমাকে ফোন করেছেন কেন, নাম্বার কালেক্ট করেছেন কিভাবে। আইমান বাম কান থেকে ডান কানে ফোন নিয়ে রসিকতা গলায় জবাব দিল, তুমি নিজেই তো দিয়েছো। আনিকা বলল, ফালতু কথা কম বলুন, আমি আপনাকে নাম্বার দিয়েছি, মজা করছেন, আর কখনো আমাকে ফোন করবেন না। আইমান বলল, আরে খেপি রাগ করছো কেন, নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা তোমার জানতে হবে না, একটা দুঃখের কথা বলতে তোমাকে ফোন করেছি। আনিকা ভ্রু কুচকে ফেললো, চওড়া গলায় বলল, কিসের দুঃখ, কার দুঃখ। আইমান বলল, আমার দুঃখ। আনিকা বলল, আপনার দুঃখের কথা আমাকে কেন বলবেন। আইমান বলল, এই মুহূর্তে তুমি ছাড়া আমার আপন আর কাছের কেউ নেই। আনিকা বলল, আপনার কথা আমি কেন শুনবো। আইমান বলল, শুনতে হবে, না শুনলে মনে আছে তো। আনিকা বলল, আশ্চর্য, একটা ঘটনার প্রেক্ষিতে আপনি আমাকে বারবার ব্ল্যাকমেল কেন করছেন। আইমান ঠোঁট কামড়ে হাসে, ব্যগ্র গলায় বলল, ফায়দা লুটছি। আনিকা বলল, আপনি এত খারাপ। আইমান বলল, খারাপ না, আমি জঘন্য খারাপ। আনিকা বিরক্ত হয়ে বলল, বলুন কি বলবেন। আইমান একটু গলা খাকারি দিল, গুমরা মুখ করে হতাশ কণ্ঠে বলল, জানো কালকে রাতে তোমার ভাসুর বাসর করেছে, দেখিনি, তবে আমি ড্যাম শিওর করেছে, এখনো ঘুম থেকে ওঠেনি, হয়তো উঠেছে কিন্তু দরজা খুলেনি। এখন তুমিই বলো, এত বেলা হয়ে গেল অথচ এখনো দরজা খুলছে না কেন। ডেফিনেটলি সারা রাত রোমান্স করে এখন পরে পরে ঘুমাচ্ছে। আনিকা দাঁতে দাঁত চেপে বলল, আপনার এটা দুঃখের কথা। আইমান বলল, আরে না, বড় ভাই বাসর করেছে, এতে আমার কোনো প্রবলেম নেই। আমার দুঃখ হলো বড় ভাই এতটা স্বার্থপর কিভাবে হতে পারলো, আমার বিয়েটা না দিয়ে একা একা বাসর করে ফেললো। এদিকে আমি সারা রাত হবু বউয়ের জন্য ছটফট করছি, বউ ছাড়া এক রাতেই শুকিয়ে কেমন লাঠি হয়ে গিয়েছি, তার কি হবে, তুমি একটা কিছু করো। আনিকা ভরকে গেল, ফুস করে নিঃশ্বাস ছেড়ে রাশভারী গলায় জবাব দিল, আমি কি করব। আইমান উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আমাকে বিয়ে করবে, তাহলে আর আমি এত শুকিয়ে যাব না, বউয়ের শরীরে ঘষা লাগলেই কেমন চাঙ্গা হয়ে যাব, দেখে নিও প্লিজ মাই আনিকা, বেবি চলো না, পরীক্ষার আগেই বিয়েটা সেরে ফেলি। ট্রাস্ট মি, এত আদর করবো তোমার আর খাবার খাওয়ার প্রয়োজন হবে না, আমার আদর খেয়েই তোমার পেট ভরে যাবে। আনিকা ফট করে কল কেটে দিল, এই অসভ্য ছেলের সাথে কথা বলার কোনো মানেই হয় না, ছি কি জঘন্য মার্কে কথাবার্তা। আনিকা কল কেটে দেওয়ায় আইমানের মুখটা ছোট হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে পা বাড়ালো ডাইনিং টেবিলের উদ্দেশ্যে। আর এদিকে আগুন আর মমের ঘুম থেকে উঠতে বেলা গড়ালো প্রায় দুপুর 12টার কাছাকাছি। মম তো লজ্জায় রুম থেকে বের হতেই চাচ্ছিল না, কিন্তু কতক্ষণ আর রুমে ঘাপটি মেরে বসে থাকবে। আগুনের বেসামাল উৎপীড়ন থেকে রেহাই পেতেই এত দেরি। রাশেদ ব্রেকফাস্ট করে ব্যবসার কাজে চলে গিয়েছেন, সাথে মমের বাবাকেও নিয়ে গিয়েছেন। পুরুষ মানুষ বাসায় কতক্ষণ বসে থাকবেন, সেজন্য রাশেদ খলিলকেও সাথে আসতে বললেন। মিনা আতিফা মিলে সকালের নাস্তা বানানোর পরপরই দুপুরে রান্না করে ফেলেছেন। এই ছোট বাসায় সবার সাথে থাকা সম্ভব না, তাছাড়া মোমের বাবা মাকে নিজেদের বড় বাড়িটাও তো ঘুরে দেখানো বাকি। তাই দুপুরে রান্না শেষ করে মিনা মোমের মা বোনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে গেলেন, দরকার হলে আবার বিকেলে এসে মেয়েকে দেখে যাবেন। বাসা তো বেশি দূর নয়, জ্যাম না থাকলে মাত্র 1 ঘন্টা লাগে। কাজ শেষে খলিলকে নিয়ে রাশেদকে ওই বাড়িতেই ফিরতে বলে দিয়েছেন। আগুনের রুমের দরজা বন্ধ ছিল বলে ওকে বলে যেতে পারেননি। মিনা ভাবলেন কালকে রাত করে ঘুমিয়েছিল, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। তাছাড়া আগুন ঘুম থেকে উঠলে অনেক সময় দরজা বন্ধ করা অবস্থায় বারান্দায় এক্সারসাইজ করে। আগুনের বাসায় থেকে গেল আইমান আর ময়ূরী। মোম রুম থেকে বেরিয়ে রান্নাঘরে উকি দিল, কেউ নেই সেখানে, তবে রান্নাঘর থেকে খাবারের সুঘ্রাণ আসছে। মোম পা বাড়ায় আইমানের রুমের দিকে, ময়ূরী পা দুলিয়ে ফোন টিপছে। মোম অনুমতি ব্যতীত রুমে ঢুকে ময়ূরীর পাশে বসে। মোমকে দেখে ময়ূরী সোজা হয়ে বসলো, এতক্ষণ বালিশে হেলান দিয়ে বসেছিল। ময়ূরী হাসি মুখে বলল, আজকে এত লেট করে উঠছো যে, ভাইয়া রাতে ঘুমাতে দেয়নি বুঝি। মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই একটু বেশি ঘুম পেয়েছিল। ময়ূরী ঠোঁট টিপে হাসে, আঙুল দিয়ে মোমের গলায় ঘাড়ে ইশারা করে। মোম তাকায়, তবে ভালো মতো দেখতে পারে না। বসা হতে উঠে আইমানের রুমের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। আইমানের নজর পড়তেই চোখ
দুটো রসগোল্লার মতো বড় হয়ে গেল। গ্রীবাদেশে লাভ বাইটে একাকার অবস্থা, ফর্সা শরীর বলে লাল হয়ে আছে, গালে থুতনিতে কামড়ের দাগ স্পষ্ট না হলেও সেখানেও লাল হয়ে আছে। মমের লজ্জায় হাঁফফাঁস লাগছে, তুরন্ত ওনাদারা মাথার 2 ঘন্টা দিয়ে দাগগুলো ঢেকে নিল। উফ, আগে কেন খেয়াল করলো না মম? ভাগ্যি শুধু ময়ূরী আপু দেখেছে, নয়তো ভুলে যদি আইমান ভাইয়ের সামনে চলে যেত আর তিনি দেখে ফেলতেন, তখন কি বিশ্রী একটা পরিস্থিতিতে পড়তে হতো মমকে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠলো মমের। মম কথা এড়িয়ে যাওয়ার জন্য ময়ূরীকে জিজ্ঞেস করলো, আপু মা কোথায়? বাসায় কাউকে দেখছি না কেন? ময়ূরী বলল, মা রান্না করে তোমার মা বোনকে নিয়ে আমাদের ওই বাড়িতে চলে গিয়েছে, আব্বুর একটা দরকারি কাজ আছে তাই তিনি চলে গিয়েছেন, আর সাথে তোমার বাবাকেও নিয়ে গিয়েছেন, এখানে আমি আর আইমান থেকে গিয়েছি। মম বলল, তোমরা ব্রেকফাস্ট করেছো সবাই? আইমান বলল, তবে আইমান এখনো খায়নি, আর তোমরা দুজন বাকি আছো। মম বলল, এখন তো প্রায় দুপুর, খুব ক্ষুধা পেয়েছে, ভাত আছে কি? ময়ূরী বলল, আছে, বললাম না রান্না করে রেখে গিয়েছে, যাও খেয়ে নাও। মম বলল, তুমি খাবে না? ময়ূরী বলল, সকালে খেয়েছি, এখন খিদে পাইনি, তোমরা খেয়ে নাও। মম চলে আসে আইমানের রুম থেকে, আগুন ডাইনিং টেবিলে বসে আছে, সাথে আইমানও। মম গিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কি রুটি খাবেন নাকি ভাত? আইমান বলল, ভাত খাবো, এখন রুটি খেতে ইচ্ছে করছে না। আগুনের দিকে তাকাতেই সেও ইশারায় বুঝালো যে ভাত খাবে, খাবার গরমে আছে। মম গিয়ে খাবার নিয়ে আসলো। আগুন আইমানকে খাবার বেড়ে দিয়ে নিজের জন্য প্লেটে ভাত নিল। আইমান চাপা স্বরে আগুনকে বলল, কালকে আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ ছিল, পছন্দ হয়েছে? আগুন ভ্রুকুচকে বলল, বেড তুই সাজিয়েছিলি? আইমান মধ্যম সাইজের আস্ত একটা সরপটি মাছ ভাজা প্লেটে নিয়ে কাটা বাঁচতে বাঁচতে জবাব দিল, আগুন বলল, কখন? আইমান বলল, তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন এক ফাঁকে গিয়ে সাজিয়েছিলাম, ফুলের পাপড়ি ছিঁড়ে মালা গেঁথে গোলাপ ফুল একসাথে 2টা করে আগেই গাম দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, সাজানোর সময় ঝটপট স্কচ টেপ দিয়ে সুন্দর করে খাটে লাগিয়ে বিছানায় পাপড়ি ছিটিয়ে আসি, বেশি সময় লাগেনি, ময়ূরী হেল্প করেছিল। আগুন আর কিছু বলল না। আইমান পাতে ডাল নিয়ে এক লোকমা ভাত মুখে পড়ে চিবোতে চিবোতে ব্যগ্র গলায় বলল, ব্রো তোমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, কৃতজ্ঞতা স্বরূপ আমার জন্য কিছু করো। আগুন মমকে মাংসের বাটিটা দিতে বলল। মম উঠে নিজেই চামচ দিয়ে আগুনের পেটে মাংসের তরকারি তুলে দিল। আগুন এক মনে খেয়ে চলেছে, আইমানের কথা যেন সে শুনতেই পায়নি। আইমানের রাগ হলো, মনে মনে খুব প্রকাশ করলো, তারপর বলল, কেন রে, আমি কি তোমার সৎ ভাই? আমি কি তোমার থেকে টাকা পয়সা চেয়েছি? নির্লজ্জের মতো একা একা বিয়ে করে বাসর করে ফেলছো, অথচ আমার মতো নিষ্পাপ ছেলেটার কথা একটিবারও ভাবছো না। এই জন্যই কি এত কষ্ট করে বাসর সাজিয়েছিলাম? শালা ফাটা কপাল আমার, অন্যর বাসরের ব্যবস্থা করে দিতে পারলেও নিজের বাসরের ব্যবস্থা করতে পারি না। আগুন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কি বিড়বিড় করছিস? আইমান কাতর গলায় বলল, ভাই আমার আর আনিকার ব্যাপারটা। আগুন বলল, মেয়েটা রাজি হয়েছে। আইমান বলল, না হলেও খুব শীঘ্রই হয়ে যাবে, তুমি একটু ওর বাবার সাথে কথা বলো। আগুন বলল, কি বলবো? আইমানের মুখটা চুপসে গেল, বারিকি গলায় কিঞ্চিত রেগে বলল, কি বলবে সেটা কি আমি বলে দিব? আগুন চোখ গরম করে তাকাই, আইমান দমে গেল, বুঝতে পারলো গলার আওয়াজ বেশি বড় হয়ে গিয়েছে, তাই মাথা নিচু করে নিল। মিকি হেসে গুমরা মুখে বলল, সরি। আগুন বলল, মেয়েটা রাজি হোক তারপর কথা বলবো। আইমান গালে এক হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, সেদিন কবে আসবে? আগুন ফুস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়াই। আগুনের খাওয়া শেষ, আইমানের পেটের দিকে তাকিয়ে ভ্রুকুচকে ফেললো, গম্ভীর কণ্ঠে বলল, মাছ পুরোটা খাসনি কেন? এক পাশ খেয়ে রেখে দিয়েছিস কেন? আইমান ঠোঁট উল্টে ভেঙচি কেটে জবাব দেয়, কারণ আমি ভাজা মাছ উল্টে খেতে জানি না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।